আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা গত 2 দিন ধরে যে চিটারি বাটপারি প্রতারণা, গলাবাজি, চাপাবাজি ও মিথ্যাচারিতা করে যাচ্ছে, তার এইসব দেখার পর থেকে আমার মেজাজটা এত গরম হয়ে আছে, এতটাই বিগড়ে আছে যে তাকে ধুলাই না করে আমি অন্য কোনো আসামির দিকে আর নজর দিতে পারতেছি না। ওইদিকে ওই চিকামিক্ষা বিল্লু নাপিত, মাল্টিফ্লাক মাল্টি নোংরার কামলা জামাই, রাজমিস্ত্রির হেল্পার এবং বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিফ্লাক মাল্টি নোংরা যা শুরু করছে, যেই ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করতেছে এবং ওই নোংরা রাতের রাজারানীরা যেভাবে তাদের নিজেদের চ্যানেলের নাম পরিবর্তন করতেছে বা চ্যানেলের লোগো বা প্রোফাইল পিকচার পরিবর্তন করতেছে, এর পিছনের কারণ কি বা তারা কি নাটক শুরু করছে, এগুলো নিয়ে ধুলাই করার খুব ইচ্ছা থাকলেও সময় সুযোগের অভাবে সোজা কথাই কুলাঙ্গার দেশি কুত্তা একটা লাগিয়ে দিছে যে এখনো পর্যন্ত তার মায়ের মৃত্যুর 15 দিন পার হইল না, এই কুলাঙ্গারের বাচ্চা, অমানুষের বাচ্চা, জানোয়ার দেশি কুত্তা ঘেউ ঘেউ করতে চলে আসছে যে তার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। দোকান বন্ধ থাকলে ইনকাম বন্ধ থাকবে, তখন সে খাবে কি, জীবিকা নির্বাহ করবে কিভাবে? ওইদিকে ডাইনি মাগিনোরও ভিডিও আপলোড করতেছে না, দেশি কুত্তাও যদি ভিডিও আপলোড না করে তাহলে তো তাদের দুইজনেরই ইনকাম বন্ধ। তখন আবার তারা জীবিকা নির্বাহ করার টাকা পাবে না। সামনে আবার রমজান মাস, ঈদ, তো ঈদের কেনাকাটা, এটা সেটা অনেক খরচ, এটা সেটা করতে হবে না, বের করতে হবে না, জোগাড় করতে হবে না। এই জন্য অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা গত পরশু দিন চলে আসছিল তার ইস্ত্রে পাকা বলেন বা হাবা বুবাই বলেন, যে তার ছেলেকে নিয়ে, একমাত্র ছেলেকে নিয়ে। আজকে চলে আসছে দেশি কুত্তা তার একমাত্র মেয়েকে নিয়ে। তো আমি গতকালকেই আমার গৃহীত লালু, অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তাকে ধুলাই করছিলাম, কিন্তু যান্ত্রিক গোলযোগের জন্য বা ইন্টারনেট জটিলতার জন্য এবং নানান ঝামেলার জন্য অতিরিক্ত রাত হয়ে যাওয়ায় গতকালকের ভিডিওটা গতকাল রাতে আর আপলোড করি নাই। আজকে সন্ধ্যার দিকে আমি আমার মেইন চ্যানেল কিবরিয়া ভিকটিম ফাদার চ্যানেলে ভিডিওটা আপলোড করছি। তো আপনারা হয়তোবা অনেকেই আমি একটা নতুন সময় ব্যয় টাইমে ভিডিওটা আপলোড করায় অনেকেই হয়তোবা সেই ভিডিওটা নাও দেখতে পারেন। অনেক ভিডিওর নিচে ধামাচাপা পড়ে যেতে পারে, বা ওই সময়টাতে আমার ভিডিও নতুন অবস্থায় ছাড়াতে রিচ এবং ইমপ্রেশন কম থাকায় অনেকের কাছে নোটিফিকেশন নাও যেতে পারে। তো যারা ওই ভিডিওটা মিস করছেন সেই ভিডিওটা দেখে নেওয়ার জন্য সবার কাছে অনুরোধ থাকলো। সেখানে আমার গৃহীত লালু, অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তাকে তার কি কি চিটারি বাটপারি প্রতারণার জন্য ধুলাই করছি, না দেখলে আপনারা মিস করবেন যে এটা কতটা জঘন্য চরিত্রের একটা অমানুষ কুলাঙ্গার। আমি এটা ভাষায় ব্যক্ত করতে পারবো না, ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আজকেও সে কতটা নির্লজ্জ, বেহায়া, শরম ছাড়া হইলে সে তার দোকানদারি চলার জন্য, ভিউজ বাণিজ্য করার জন্য বা টাকা ইনকাম করার জন্য সে গলাবাজি চাপাবাজি করতে চলে আসছে। হাই রে অমানুষ, হাই রে ফকিন্নি, হাই রে বউ ব্যবসায়ী কুলাঙ্গা, তুই তোর মায়ের মৃত্যুতেও একটু অনুশোচনা নাই তোর, তোর মধ্যে কোনো নিজের প্রতি নিজের কোনো ঘৃণা জন্ম নিল না? হ্যাঁ, তুই এতটাই অমানুষ যে 15 দিন 20 দিন অন্তত পক্ষে তুই ভিডিও আপলোড না করে থাকবি। 40 দিন যেখানে একটা মানুষ আপনজন মারা গেলে শোক পালন করে, সেখানে কুলাঙ্গারের বাচ্চা 11 দিন না যাইতেই 17 তারিখে তোর মা মারা গেল, তুই 27 তারিখে ভিডিও আপলোড করে ব্যবসা করতে আসলি। আজকেও বিশাল লম্বা ভাষণ নিয়ে তোর পুচকে মেয়েকে নিয়ে চলে আসলি, যে ছেলে মেয়েকে তোর দালাল বানাইছিস, তোর উকিল বানাচ্ছিস, যে আগে তোর মৃত মাটা জীবিত থাকতে তাকে তোদের হয়ে মিথ্যা সাক্ষী দিতে নিয়ে চলে আসতি, তোদের দালাল চামচা বানাইতি। এখন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসিস। তো ছেলেটা তো আর ছোট না, ছেলেটা বুঝতেছে যে বাস্তবে কি ঘটছে আর আমার মা বাপ এই অমানুষের বাচ্চাগুলো আমাকে কি শিখিয়ে দিচ্ছে। আবার ছেলেটা যা শিখিয়ে দেয় নিজে যতটুকু জানে, ব্যাককলের মতো, হাবা বুবার মতো
সত্যিটা বলে দেয়, ওইগুলো আবার তুই এডিট করে কেটে দিয়ে মানে তোর পছন্দসই অংশগুলো তুই ভিডিওতে শেয়ার করিস। কুলাঙ্গারের বাচ্চা, অমানুষের বাচ্চা, তোর মানে ইয়ে মানে দুর্দিন শুরু হয়ে গেছে, তোর দুর্দশা শুরু হয়ে গেছে, কিন্তু এখনো তুই সেটা রিয়েলাইজ করতে পারতেছিস না, তুই বুঝেও সেটা না বুঝার ভান করতেছিস। তোর কি বলবো, মাথায় সমস্যা আছে? তোদের জেলা তো পাবনাই, পাগলাগারদ খুব বেশি দূরে না। তোর খালাতো ভাইয়ের কাছ থেকেও তো পরামর্শ নিতে পারিস, তোর খালাতো ভাইও তো ওই পাগলাগারদ থেকে চিকিৎসা করে এখন অনেকটা সুস্থ। মানে তোদের বংশে পাগলা আছে, এখন তুই মনে হয় হয়ে গেছিস। এই জন্য যে একমাত্র মা, আপনজন, সবচেয়ে আপনজন হারিয়ে যাওয়ার পরেও তোর ভিতরে কোনো অনুশোচনা নাই, তুই একটু অনুতপ্ত না, লজ্জিত না। হাই রে, তুই আর আর কি সে কি হবে, তুই যে চাপাবাজি গলাবাজি গুলো করতে আসছিস। আচ্ছা, তুই সেখানে বোঝাইতে আসছিস, বলতে আসছিস ভিউয়ার্স, আপনারা অনেকেই মানে যারা তোকে তোর মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে তোকে নক করে বিভিন্ন প্রশ্ন করছে, তুই তাদের কিছু প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকে এখানে আসছিস, তুই আজকে ভিডিও আপলোড করছিস। সবার আগে এইটার জবাব দে, অমানুষের বাচ্চা, কুলাঙ্গার, দেশি কুত্তা, তোর সবগুলো ভিউয়ার্স কি মানে যারা তোর মানে ভিউয়ার্স, ইউটিউবে ভিউয়ার্সরা হয়তো বা ইউটিউবে মানে ভিডিও দেখবে, ইয়ে করবে, কিন্তু যারা তোকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে বা সোশ্যাল মিডিয়ার অন্যান্য কোনো যোগাযোগ মাধ্যমে তোর সাথে যোগাযোগ করতে চায়, তারা কি সব সময় ইউটিউবে ব্যস্ত থাকে, ইউটিউবে এসে পড়ে থাকে যে তুই ইউটিউবে তাদের কমেন্টের বা কি জানো এই যে মেসেঞ্জারের মেসেজের রিপ্লাই দিবি, সেইটা দেখার জন্য তারা ইউটিউবে তোর ভিডিও দেখতে আসবে। তোকে যেহেতু মেসেঞ্জারে নক করছে, তুই রিপ্লাই দিলে মেসেঞ্জারে দিবি, তো এই বিষয় নিয়ে তুই কন্টেন্ট বানাস কেন? অমানুষের বাচ্চা, চিটারের বাচ্চা, কোলাঙ্গার, দেশি কুত্তা, এটার জবাব দে তো। একটা একটা করে তোকে আমি সেগুলোর জবাব দেই। তুই কি ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছিস আজকে, সবার আগে সেটা তোকে ধুলাইয়ের সুবিধার্থে আমি পরে শোনাই। তো ভিউয়ার্স, সে থাম্বনেল দিছে ছোট বোন দাঁতের বাগান কেমন আছে, আর টাইটেল সবার কিছু প্রশ্নের উত্তর না দিয়ে পারলাম না, অবলিক ছোট বোন দাঁতের বাগান এখন কেমন আছে, অবলিক তার মেয়ে মানে তাবিয়ার জন্য দোয়া করবেন। আচ্ছা, এই যে মানে টাইটেলের প্রথম লাইনটা যে সবার কিছু প্রশ্নের উত্তর না দিয়ে পারলাম না, হচ্ছে যেটার জন্য ধোলাই করে ফেললাম, তুই মানে নিজেই মানে তোর মানে কি বলবো, নিজের সপক্ষে দালালি চামচামি করতে এসে মানে গাঁজা করি যুক্তি উপস্থাপন করতে এসে, শাক দিয়ে মাছ ঢাকতে এসে যে বিতর্কগুলোর জন্ম দিস, তুই যে পাগল হয়ে যাচ্ছিস, বা তুই একটা মেন্টাল হাবাগোবা বুদ্ধি প্রতিবন্ধী, না হলে এই ধরনের গাঁজাখুরি যুক্তি নিয়ে তুই নির্লজ্জের মতো, বেহায়ার মতো ক্যামেরার সামনে আসতে পারতি না। বুঝতে পারছিস যে তোর মা তোর সন্তানদেরকে অনেক আদর করতো, তোর সন্তানদের জন্য তোর মা মানে জীবন দিয়ে দিবে, মানে এটা সেটা, মানে খুব প্রাণের চেয়েও প্রিয় ছিল, খুব আদরের ছিল, তারা বন্ধু ছিল, এটা সেটা বলতে আসছিস। তখন তোর মেয়েই তোর গোমর ফাঁস করে দিছে যে তোর মায়ের সাথে তোর সন্তানের কিরকম সম্পর্ক ছিল। তোর ছোট সন্তান তো মানে বলতেছিস তার দাদার আদর পায় নাই, মানে দাদার আদর পাবে কোথা থেকে? দাদা কি কি দেখছে? দাদার মৃত্যুর পরে তার জন্মই হয়েছে, বলবি যে দাদাকে সে দেখেই নাই, আদর পায় নাই, এটা আবার কোন ভাবে বলিস? মানে এটার অর্থ তো অন্যরকম হয় যে দাদা হয়তো বা জীবিত ছিল, তাকে আদর করে নাই, কথাটা ভিন্ন। যা, তোর মতন মানে মূর্খ, তোর মতন একটা হাবাগুবা এর সাথে ভালোভাবে গুছিয়ে বলতে পারবি না, তাই এটা ছেড়ে দিয়েছি। কিন্তু যে দাদিকে পাইছে, সেই দাদির সাথেও না তাদের ওই যে ভালো কোনো স্মৃতি নাই। তোর মা মানে তোর নাজমা বেগম তোর সন্তানদেরকে, তোর ছেলে তান এবং তোর মেয়ে তাবিয়াকে যতটুকু সেবা যত্ন করছে, সবটুকু নিজের ইচ্ছার বিরুদ্ধে মানে বাধ্য হয়ে মানে না পারতে করছে, আর যেটুকু করছে সেইটুকু তোর সন্তানদেরকে গালিগালাজ করে, বকাবকি করে, শাসন বারণ করে, মানে ওই আদরের ইয়েটা যে কাজ করার জন্য, যে নাতনিকে চা বানিয়ে খাওয়াইতে হবে, নুডলস রান্না করে খাওয়াইতে হবে, মুখে তুললে খাইয়ে দিতে হবে, এইগুলো তোর মা না পেরে বিরক্তের ঠেলায় করছে। মানে তোর ছেলে মেয়েদেরকে শর্ত দিত যে আমাকে এত বিরক্ত করিস কেন, তোরা কি তোদের মাকে চোখে দেখিস না, আমাকে আর কত জ্বালাতন করবি, জ্বালাতন করতে করতে কি আমাকে মেরে ফেলবি? এগুলো তোর মাই বলছে, তোর নিজের মেয়ের মুখের সাক্ষী। তো তুই কি বুঝাইতে আসিস
যে তোর মা তোর সন্তানদেরকে খুব আদর করতো, খুব ভালোবাসতো, যেই দাদি তার সন্তানদেরকে মানে নাতিদেরকে ভালোবাসে, সেই দাদি একদম নিঃস্বার্থভাবে এইসব গালিগালাজ প্রতিদিন নাচে, আমি তোকে নুডলস রান্না করে দিব, আমি তোকে চা করে দিব, আমি তোকে মুখে তুলে খাইয়ে দিব, বিনিময়ে আমার হাত পা টিপে দিতে হবে, এই করতে হবে সেই করতে হবে, এইগুলো করে না। বিনা স্বার্থে মানে বিনা প্রতিদানে করতে চায়। কিন্তু এই যে তোদের হচ্ছে গিভ এন্ড টেক সম্পর্ক, এই জন্য মানে এইগুলো তোদের অজান্তে তোদের মতন বুদ্ধি হাবা গোবা ফকিন্নির বাচ্চারা, কুলাঙ্গার মানুষরা, মূর্খের বাচ্চারা নিজেরাই নিজেদের গুণগুলো প্রকাশ করিস। ছোট লোকের বাচ্চা, দাইয়স, অমানুষ, কুলাঙ্গার, দেশি কুত্তা, তুই যে মানে এখনো তোর মধ্যে বিন্দু পরিমাণ অনুশোচনা নাই, তুই একটু অনুতপ্ত না যে তুই তোর মায়ের মৃত্যুর সময় তোর মায়ের মুখে এক ফোঁটা পানি তুলে দিতে পারিস নাই, সেইখানে তুই আসছিস গাঁজা করি যুক্তি নিজে। ভিউয়ার্স, আপনারা যারা এই কথা বলেন যে আমি মায়ের কাছে ছিলাম না, এটা সেটা, মানে যে ধরনের কথাগুলো বলেন যে আমি মায়ের কাছে থাকলে কি আমার মায়ের মৃত্যু হইতে পারতো না, মানে এই ধরনের কোনো কথা বললেন না যেগুলো শিরক হয়ে যায়। আপনারা যে কথাগুলো বলেন এগুলো শিরকের চাইতেও গুনাহ, শিরক সবচাইতে বড় গুনাহ, বুঝতে পারছিস? শিরকের চাইতে বড় গুনাহ আর কিছু না, মানে সবচাইতে ন্যাক্কারজনক গুনাহ, বড় মাপের গুনাহই হচ্ছে শিরক। যেই গুনাহ তওবা ছাড়া মানে মাফ হয় না, ঠিক আছে? আল্লাহ শিরককারীদেরকে ক্ষমা করবেন না, মানে একদম খাস দিলে মানে ইয়ে করা ছাড়া। তো এইটা কোনো মানুষ কোন দৃষ্টিতে শিরক করতেছে? কোনো মানুষ কি তোকে এই অভিযোগ করছে বা বলতেছে যে তুই তোর মায়ের পাশে থাকলে, উপস্থিত থাকলে তোর মা বেঁচে যাইতো, তোর মায়ের মৃত্যু হইতো না, মানে আল্লাহর হুকুম পাল্টে যেত, এরকমটা কোনো মানুষ বলছে? না, বলে নাই। বলছে তুই অতীত থেকে কখনো তোর মায়ের দেখভাল করিস নাই, মা বাপের যত্ন নিস নাই, মা বাপের প্রতি তোর কোনো মায়া মমতা ভালোবাসা দায়িত্ব কোনো কিছুই ছিল না, তুই কোনোদিন কোনো দায়িত্ব পালন করিস নাই। আর মৃত্যুর সময় কাছে থেকে যে মানে মায়ের মুখটা দেখবি, মা তোর চেহারা দেখবে, তোর কাছে দুই একটা ওসিয়ত করে যাবে, শেষ কথা বলবে, চোখের সামনে মায়ের মৃত্যু, বাপের মৃত্যু, এগুলো দেখার মতো নসিব বা ভাগ্য তোর হয় নাই। তো এইগুলোই মানে ইয়ে করে যে এই পয়েন্টগুলো তুলে ধরে তোকে বলতেছে যে তুই কতটা অমানুষ ও কুলাঙ্গার হইলে তুই তোর অসুস্থ মাকে মানে খালি বাসায় রেখে একা একা রেখে তুই তোর বউশালীদের সাথে মৌজ মাস্তিতে মশগুল থাকিস। তো তুই সেখানে দিব্যি এখনো পর্যন্ত বলে যাচ্ছিস তোর মা দিব্যি সুস্থ তরতাজা একটা মানুষ, তুই বুঝতে পারিস নাই এটা সেটা। তোর বাপের বেলা তো আজকে এসে তো তোর বাপকেও মানে সুস্থ তরতাজাই বলছিস যে আমার মায়ের মতো আমার বাপও একদম সুস্থ তরতাজা অবস্থাতেই মারা গেছে। আরে ফকিনির বাচ্চা, একটা মানুষের কিডনি 90% ড্যামেজ, তুই 90% বলছিস, দাঁতের বাগান মনে হয় 95% বলতো, ঠিক আছে? এই সেই তো সে কি এখন কি বলবো মানে ইয়ে হয়ে যাওয়ার আগেই, বিছানায় পড়ার আগেই রোগীর ভান ধরে বিছানায় পড়ে থাকবে? হ্যাঁ, এইসব রোগী, এই ধরনের রোগীরা, কিডনির রোগীরা বা এইসব হার্টের পেশেন্টরা এইভাবে চলাফেরা করতে করতে হঠাৎ করে ঠাস করে মেরে যায়, বুঝতে পারছিস? তো তোর মা গত কত বছর ধরে ডায়াবেটিসের পেশেন্ট, এখন তো ডায়াবেটিস একটা গ্যাস্ট্রিকের মতো বা সাধারণ একটা ইয়ে হয়ে গেছে যে ডায়াবেটিস নিয়ে যুগের পর যুগ অনেক মানুষ থাকে। আমার নানি তো কি বলবো, আমাদের জন্মের আগে থাকতেই দেখতাম যে আমাদের মানে জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে দেখতাম যে শিশির ভিতরে পানি ঢুকিয়ে, প্রস্রাব ঢুকিয়ে, কিছু ওষুধ টষুধ ঢুকিয়ে মানে কাচের মধ্যে পুরে টুরে কত মানে ডায়াবেটিসের মাত্রা কত পরিমাণ কত এগুলো পরিমাপ করতো। এখন তো কত মানে চিকিৎসা আধুনিক হয়ে গেছে, মানে অনেক সুবিধা হয়ে গেছে, মানে 1 মিনিটে ডায়াবেটিসের মাত্রা নির্ণয় করে ফেলা যায়। ইনসুলিন বের হয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য। আগের দিনে, আজ থেকে 30-35 বছর আগে এত আধুনিক ছিল না চিকিৎসা, ঠিক আছে? তো ডায়াবেটিস নিয়ে মানুষ অনেকদিন ইয়ে করতে পারে, কিন্তু হার্টের সমস্যা নিয়ে না মানুষ খুব বেশি দিন হয়তো বা মানে ইয়ে করতে পারে না, সেটার সাথে যুদ্ধ করে যাইতে পারে না, হঠাৎ করে মৃত্যুর কোলে তাকে মানে ঢলে পড়তে হয়। বা সোজা কথা, যার যেভাবে মৃত্যু লেখা আছে তার মৃত্যুটা সেভাবেই হবে। এখানে কোনো মানুষের ক্ষমতা নাই তার মৃত্যুটাকে মানে ইয়ে করে নিয়ে আসার, কোনো চিকিৎসকের বা বিজ্ঞানীরও ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখার। যার মৃত্যু যতদিন লেখা আছে, যার হায়াত যতটুকু আছে ততদিনই বেঁচে থাকবে। কিন্তু এই যে বেঁচে থাকা কালীন সময়
তার কোন আপনজনটা তার কতটুকু সেবা করতে পারছে, মানে সে কাকে কাছে পাইছে, এইগুলোই মানুষ মনে রাখে। আর এইগুলোর জন্য তোকে মানুষ জুতাপিটা করতেছে, তোকে বলতেছে না কেউ এখানে শিরকের মতো গুনাহ করতেছে না, বলতেছে না যে তুই কাছে থাকলে তোর মাকে তুই হাসপাতালে সময় মতো নিয়ে যেতে পারতি, তোর মা বেঁচে যাইতো। এই অভিযোগের কারণে, তোর এই দোষের কারণে তোকে কেউ ধুলাই করতেছে না, সবাই তোকে ধুলাই করতেছে যে তুই একটা কুলাঙ্গার অমানুষ, তুই তোর মায়ের মৃত্যুর সময় মানে অসুস্থ মাকে মানে খালি বাড়িতে রেখে একাকি রেখে তুই গেছিস ফষ্টি নষ্টি করতে, নষ্টামি নোংরামি করতে, মানে হই হল্লোড় মজ মাস্তি করতে। তো এর জন্য তোর কোথায় অনুশোচনা হবে, তুই লজ্জিত অনুতপ্ত থাকবি। তুই আবার আসিস ভিউয়ার্সদেরকে শিখাইতে যে ভিউয়ার্সরা মানে শিরকের মতো পাপ করতেছে, এটা করতেছে, এটা করবেন না, এ করবেন না। হাই রে কুলাঙ্গার, তুই এই চেহারাটা মানে কিভাবে দেখাস তুই? সত্যি কথা, তোদের জন্ম আমার মনে হয় না কোনো বৈধভাবে হয়েছে। এখন তোদের মা বাপ দুইজনই মারা গেছে, মানে তোদেরকে এইসব কথা বলতে গেলে তাদের চরিত্র নিয়ে প্রশ্ন উঠে যায়। সেইটার জন্য তোরা বাধ্য করিস দাঁতের বাগান তোর এই কুলাঙ্গার ভাইকে একটু তুই মানে এখন অন্তত পক্ষে মানে ভাইয়ের দালালি চামচামি আর করতে আসিস না। এই কুলাঙ্গার অমানুষ এখনো পর্যন্ত নিজের কৃতকর্মের জন্য সে অনুতপ্ত না, সে লজ্জিত না, সে তার সাফাই গিয়ে যাচ্ছে। তোর ভিতরে যদি মা বাবার প্রতি কোনো ভালোবাসা থেকে থাকে, তোর ভিতরে যদি কোনো মনুষ্যত্ববোধ থেকে থাকে, তাহলে তুই এই তোর ভাবি ডাইনি মাগিনোরের এবং তোর ভাই কুলাঙ্গার দেশি কুত্তার দালালি চামচামি করতে আসিস না। আর তোর সব ভাতিজি এই তানু মণ্ডলের তলা চাপতে আসিস না। কুলাঙ্গার দেশি কুত্তা, তুই যে একটা অমানুষ, তুই যে আদতেই মানে সত্যি বাস্তবেই একটা কুলাঙ্গা, এটা তুই তোর গাঁজা করি কিছু যুক্তির মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাস। এই যে তুই বলতেছিলি তোর মেয়ে তার দাদির জন্য নাকি মানে কান্নাকাটি করে, তোকে জিজ্ঞেস করে, তার মাকে জিজ্ঞেস করে যে মা দাদি কোথায়, বাবা দাদি কোথায়, দাদি কখন আসবে, তো তাকে নাকি সান্ত্বনা দিস ইয়ে বলে, যেখানে সে সবকিছু বোঝা যায় যে বা বলতেছে যে সে মানে তার দাদি মারা গেছে, এটা সেটা, যে একটা মরা মানুষ আর ফিরে আসে না, সেখানে তাকে নাকি সান্ত্বনা দিস যে তোমার দাদি তো তোমার ফুপির বাসায় গেছে, মালয়েশিয়া বেড়াইতে গেছে, এই তো 2-3 মাস থাকবে তারপর চলে আসবে। তো এই পর্যন্ত বলে যদি তুই সীমাবদ্ধ থাকতি তবুও না বুঝতাম যে মানে তোর মধ্যে মানে কোনো ইয়ে আছে বাচ্চাকে সান্ত্বনা দিস। কিন্তু তুই বলছিস তুই নাকি তোর নিজেকেও এটা বলে সান্ত্বনা দিস যে আমার কাছে মনেই হচ্ছে না যে আমার মা মারা গেছে। তুই এত বড়ই একটা কুলাঙ্গার জঘন্য, এটা দেখ কিভাবে যে তুই আবার নিজেকে এটা বলে কিভাবে সান্ত্বনা দিতে পারিস, তুই নিজেকে ক্ষমা করিস কিভাবে? এইরকম তোর মতন একটা দামড়া খাড়াস বুইরা মানে নিজেকে এইভাবে কখনো সান্ত্বনা দেয়? হ্যাঁ, তুই কেন দিতে পারিস? ওই যে তোর মায়ের জন্য তোর কোনো ফিলিংস নাই, কখনো কোনো ভালোবাসা ছিল না, যার কারণে তুই তোর মা বাপের প্রতি কোনো দায়িত্ব পালন করিস নাই, তাদের কোনো সেবা যত্ন করিস নাই। এখন তারা বিনা সেবা যত্নে এত অবহেলায় একা একা নিঃসঙ্গ জীবন যাপন কাটিয়ে তারা মারা গেছে। মায়ের বেলায়ও পাশে থাকতে পারিস নাই, বাপের বেলায়ও পাশে থাকতে পারিস নাই, কি আর বলবি? তাদের প্রতি তো তোর কোনো টান নাই, তোর কোনো মায়ের মমতা নাই, ভালোবাসা নাই। এই জন্যই বলতে পারিস যে মা, আমি মনে করি যে এখনো দাঁতের বাগানের এখানে বেড়াইতেছে। ওই যে তোর মা থাকা তোর জীবনে যেই কথা, না থাকা তো একই কথা। মাকে তো কখনোই সময় দিস নাই, মায়ের অভাব তুইও মানে কোনোদিন মানে ফিল করিস নাই। তো মা সারা জীবন ফিল করে গেছে যে দুইটা কুলাঙ্গার সন্তান রাতের রাজা এবং রানী থাকতেও ওই বেচারি নিঃসন্তানের মতন জীবন যাপন করে গেছে। এই বছর কয় বছর পরে হঠাৎ করে দাঁতের বাগানের কাছে গিয়ে 3 মাস থেকে আসলো, এইবারই জীবনের প্রথম। এছাড়া দাঁতের বাগানের কাছে আগে যেবার গেছে তখন আয়াগিরি বা বুয়াগিরি করতে গেছে, যে দাঁতের বাগান মানে গাভিন ছিল, বাচ্চা হয়েছে, তো বাচ্চা হওয়ার পরে একজন মানুষ লাগবে তার টেক কেয়ার করার জন্য, এই জন্য দাঁতের বাগান কামলা হিসেবে, আয়া বা বুয়া হিসেবে দাঁতের বাগানের মাকে কিছুদিনের জন্য নিয়ে গেছিল। এছাড়া ভালোবাসার টানে, এই যে মানে এইবারও নিয়ে গেছে ভিউজের টানে, ভালোবাসার টানে তোরা কখনোই নিয়ে যাস নাই। আর সেখানে কুলাঙ্গার দেশি কুত্তা তুই বলতে আসিস যে আমি আমার নিজেকে এইভাবে সান্ত্বনা দিচ্ছি। আরে তোর টানটা থাকবে কিভাবে? সেই টানটা যে নাই সেটাও কারণ হিসেবে সেই ঘটনাগুলো তুই ব্যাখ্যা করতেছিলি যে তুই ছোটবেলা থেকেই একা একা বড় হয়েছিস, তোর মা বাপের ওই যে আদর ভালোবাসা না পেয়ে দূরে দূরে থেকে
বড় হয়েছিস তুই যে 5 পাস করার পর থেকে ক্লাস 6 থেকে তুই বোর্ডিং স্কুলে থেকে মা বাপের কাছ থেকে দূরে থেকে বড় হয়েছিস, পড়াশোনা করছিস। প্লাস মানে তোর মা বাপের মানে তোর বাপের যে চৌকিদারি বা পিয়নগিরির চাকরি ছিল, মানে বন বিভাগের এখানে সেখানে পোস্টিং হইতো, এক স্কুলে লেখাপড়া করতে পারতি না, তো সেই জন্য তোকে তোর খালার বাড়িতে রেখে গেছিল। কেন? তোর দাদা দাদি ছিল না, দাদা দাদির বাড়িতে থেকে, তখন তো তোর দাদা দাদি জীবিত ছিল, কিন্তু যে তোদের তখন অবস্থা ভালো ছিল না, ফকিন্নি ছিলি, ওই নানির বাড়ির খালার বাড়ির মানে ইয়ে খেয়ে মানে জীবন যাপন করছিস, ইয়ে করছিস। না হলে দাদা দাদির বাড়ির যদি অবস্থা ভালো থাকে তাহলে নানির বাড়িতে পড়ে থাকবি কেন? তোর নানা নানি তো অনেক আগেই মারা গেছে তোদেরকে ছোট রেখে, তো খালার বাড়িতে থাকতে হবে কেন? দাদা দাদি জীবিত থাকতে, দাদা দাদি তো ওই যে কি বলবো, তোর দাদি কিছুদিন আগে মারা গেল, তোর দাদা কি বলবো মানে কয়েক বছর আগে, ওই দাঁতের বাগানের সাথে সম্পর্ক থাকাকালীনও আমার তোর দাদা জীবিত ছিল, তাহলে এটা খুব বেশি দিন আগের কথা না। কিন্তু তুই খালার বাড়িতে থেকে ইয়ে হয়েছিস। তো আচ্ছা যাই হোক, সেই জন্য ওই যে মা বাবার কাছ থেকে সবসময় দূরে দূরে থাকছিস, মা বাবার প্রতি তোর কোনো ভালোবাসা জন্মই নেয় নাই, মানে লাফাঙ্গার মতন, মানে একটা কি বলবো বখাটে ছেলেদের মতো, বাড়ির বাইরে থাকলে বোর্ডিং স্কুলে থাকলে ইয়ে করলে ওই যে মা বাবার প্রতি ফিলিংস জন্ম নেয় না, ওই রকমই। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারাও একটু সতর্ক হন, সাবধান হন, যে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে, সন্তানদের জীবন গড়ে দেওয়া, প্রতিষ্ঠিত করার জন্য, তাদেরকে অনেক শিক্ষিত বানানোর জন্য নিজেদের কাছ থেকে দূরে রাখেন। এগুলোতে না সন্তান কখনো মানুষ হয় না, মানে অধিকাংশ সময়ই বখাটে হয়ে যায়, লাফাঙ্গা হয়ে যায়, মানুষ হয় না। সন্তানকে শিক্ষিত না বানিয়ে, সন্তানের জন্য অবৈধভাবে সম্পদ তৈরি না করে সন্তানকে সম্পদ হিসাবে তৈরি করুন, তাহলে এটা ইহকালে এবং পরকালে দুই জায়গাতেই কাজে লাগবে। সন্তানের জন্য অবৈধ সম্পদ না তৈরি করে সন্তানকে সম্পদ হিসাবে তৈরি করুন। তো এই ধরনের কুলাঙ্গার সন্তান বানাবেন না। তো দেশি কুত্তা, তুই একটা কুলাঙ্গারই হয়েছিস, মা বাপ মানে তোদেরকে মানুষ করার জন্য, শিক্ষিত বানানোর জন্য ইয়ে করছে, কিন্তু তোর ভিতরে সেই মনুষ্যত্ব নাই বলে তুই একটা অমানুষ কুলাঙ্গার হয়েছিস, যে আমার মা বাপ আমাকে ছাড়া তারা দূরে দূরে থাকছে, আমাকে পাশে রাখে নাই। আরে তোর মঙ্গলের জন্যই রাখে নাই রে, কিন্তু তুই সেটা বুঝতে পারিস নাই। সেই জন্য তোর মা বাবার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য তুই পালন করিস নাই। তোর জন্ম হয়েছে তোর শ্বশুর শাশুড়ির মানে ভোগ বিলাসিতার ইয়ে করানোর জন্য, তোর বউ শালীদের সাথে মজ মাস্তি করার জন্য, নষ্টামি নোংরামি করার জন্য। তুই আর এর সাথে ভালো হবি কিভাবে? তো আবার গলাবাজি চাপাবাজি করতে আসছিস। তোর বাপের চিকিৎসা নাকি মানে তুই মানে তোর টাকা দিয়ে করাইছিস, যে বাপকে নিয়ে ইন্ডিয়া পর্যন্ত গেছিস, মানে এই করছিস সেই করছিস। আরে ফকিন্নির বাচ্চা, মিথ্যাবাদী, চিটার, তুই তোর একটা টাকা দিয়ে তোর বাপের চিকিৎসা করাস নাই, সবকিছু আমি জানি। তোর বাপের জমানো টাকা দিয়েই তোর বাপের চিকিৎসা হয়েছে, আর তোর বাপের তো কোনো চিকিৎসাই হয় নাই। ডাক্তার দেখানো, পরীক্ষা নিরীক্ষা করা আর মানে ওষুধ খাওয়া বা অপারেশন করা দুইটা আলাদা। একটা হচ্ছে শুধুমাত্র তোর বাপের টাকায় তুই তোর বাপকে ডাক্তার দেখাইছিস, চিকিৎসা করিস নাই। যখন দেখছিস যে চিকিৎসার খরচ এত ব্যয়বহুল, কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে বা ডায়ালিসিস করতে হবে, এই সেই, তোর বাপ একটা কঞ্জুস ছিল টাকার ইয়েতে, মানে ডায়ালিসিসও করতে চায় না, করে নাই, যে সেই অপেক্ষা ছিল যে যদি কোনো ডোনার পায় তাহলে সে কিডনি ট্রান্সপ্লান্ট করবে। কিন্তু তোর মতন কুলাঙ্গার সন্তান জন্ম দিছে, তুই তোর বাপকে জায়গা জমি বেচে মানে তাগিদা দিস নাই যে তুমি তোমার সম্পদ বিক্রি করে মানে একটা কিডনি কিনে নাও, একটা ডোনার খুঁজো না। ওই বেচারা চিন্তা করছে আমার বয়স হয়ে গেছে, তো আমার সম্পদ নষ্ট করলে তো সন্তানদের ক্ষতি, এই সেই, আমি এই বয়সে ইয়ে করবো না। তো তুই নিজে মানে তোর ভাগের সম্পদ যেন কমে না যায়, সেই জন্য তোর বাপকে চিকিৎসাই করাস নাই। শুধুমাত্র যে পরীক্ষাটা মানে অসুখটা ঠিক কিনা সেটা পরীক্ষা করে নিশ্চিত হয়েছিস যে আমার বাবা তো দিব্যি সুস্থ স্বাভাবিক মানুষ, চলাফেরা করতেছে, সব কাজ করতে পারতেছে, মানে একটা স্বাভাবিক মানুষের মতন সুস্থ। তো দেখি তো রিপোর্ট কি ভুল আসলো কিনা, মিথ্যা কোনো রিপোর্ট দিল কিনা, এই জন্য মানে পরীক্ষা করে নিশ্চিত হয়েছিস যে তোর বাপের মানে কিডনি আসলেই নষ্ট। কিন্তু তোর বাপের চিকিৎসার পিছনে তুই কোনো টাকাই খরচ করিস নাই। তো আর কখনো গলাবাজি চাপাবাজি করতে আসিস না রে, মানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা। আরো যে গলাবাজি চাপাবাজি গুলো করতে আসছিলি, যে সবচেয়ে বড় জিনিস তোর মা বাপের প্রতি, মানে বাপের কথা ছেড়েই নেই, তোর মায়ের জন্য নাকি তুই
গ্রামে চলে আসছিস, যে তোর বাবা মরার সময় বলে গেছে তোর মাকে যে তুমি এই বাড়ি ছেড়ে কখনো থেকো না, এই অজুহাত তো তুই এবং দাঁতের বাগান অনেক দিছিস যে তোর মা তোর কাছে কেন ঢাকায় এসে থাকে না, এটা সেটা। আদতে যে ডাইনি মাগিনোর আর এই নাজমা বেগম এক বাড়িতে থাকলে একটা সেটা রণক্ষেত্র হয়ে যাবে, কুরুক্ষেত্র হবে, মানে মহাভারতের রণক্ষেত্র বা যুদ্ধক্ষেত্র, কুরুক্ষেত্র যেটাই বলিস, যে এরকম। সেই জন্য ডাইনি মাগিনোর সেখানে তোর মাকে অ্যালাউ করে নাই। তো তোরা গ্রামে এসে থাকবি, সেটা থাকিস নাই, ঠিক আছে। তো শেষের দিকে ঢাকায় তোর কোনো চাকরি বাকরি আর নাই, আর কোনো অজুহাত দিতে পারিস না ভিউয়ার্সদেরকে, মানে আসল সত্যটা ঢেকে রাখতে পারিস না ভিউয়ার্সদের কাছে। তো আর কতদিন ঢাকায় থাকবি? ঢাকায় অনেক খরচ হচ্ছিল, অর্থাৎ মাঝখানে তোদের ভিউজ কমে গেছিল, ঠিক মতো টাকা পয়সা আয় রুজি করতে পারতেছিলি না, মানে আগের মতো করোনাকালীন সময়ে যেই টাকা পয়সা আয় রুজি করতে পারছিস সেটাই যে 2 বছর আগে 2022-23 সালে এসে সেটা আয় রুজি করতে পারতেছিলি না। তো তোদের খরচ কমানোর জন্য এবং ভিউয়ার্সদের এইসব লাথিউসটা ঠ্যাঙ্গা থেকে বাঁচার জন্য, যে ভিউয়ার্সদের মুখ বন্ধ করার জন্য, শাক দিয়ে মাছ রাখার জন্য একটা অজুহাত বের করলি যে আমরা এখন গ্রামে চলে যাব, মায়ের কাছে থাকবো, মায়ের সেবা যত্ন করবো। ফকিন্নির বাচ্চা, কুলাঙ্গার, অমানুষ, দেশি কুত্তা, তোর যদি তোর মায়ের সেবা যত্ন করার কোনো ইচ্ছা থাকতো, তোর মায়ের জন্যই তোর গ্রামে আসার ইচ্ছা থাকতো, তাহলে না তুই ঢাকা থেকে তোর মাকে দিয়ে সব দেখভাল করিয়ে কেয়ারটেকার রেখে তুই তোদের বর্তমানে দোতলাটা নির্মাণ করতি না, তুই আগে তোদের মায়ের নিচতলায় চলে আসতি। তোদের নিচতলায় তো মাত্র একটা রুমে প্রথম অবস্থায় দেখা গেছে যে একটা ভাড়াটিয়া ছিল, তো সেই ভাড়াটিয়াকে তাড়িয়ে দিয়ে যে এখন আমাদের নিচতলা আমাদেরই দরকার, আমরা এখানে থাকবো, মানে আমরা এখানে থেকে আমাদের বাড়ির দোতলা নির্মাণ করব, তারপর আমরা দোতলায় উঠবো ইয়ে করে। তো সেই ব্যবস্থা করতে যে মায়ের সাথে থাকা হইলো, মায়ের কষ্টটা একটু কমলো, ইয়ে হইলো, এই অসুস্থ মহিলাটাকে দিয়ে এত কাজ করাইতি না, বা এত প্রেশার তার উপর দিতি না। একটা মানে প্রথম থেকেই বিল্ডিং নির্মাণ হোক আর দোতলাতে অনেকগুলো ডিপার্টমেন্টের মিস্ত্রি বা লেবার মানুষজনদের সাথে তাকে মানে ইয়ে করতে হয়, লেনদেন করতে হয় বা কথাবার্তা বলতে হয়, আলোচনা করতে হয়, সব দায়িত্ব ওই মৃত নাজমা বেগমের উপরে দিয়েছিলি। তুই যদি তোর মায়ের প্রতি মানে ভালোবাসা থেকে গ্রামে আসতি, তাহলে ওই যে তুই গ্রামে আগে আসতি, তারপরে তুই দ্বিতলা নির্মাণ করতি। কিন্তু না, ওই যে গ্রামে এসেও ডাইনি মাগিনো আর তোর মা নাজমা বেগম যদি নিচতলায় একই ফ্ল্যাটে বসবাস করে, তখনও তাদের মধ্যে যেই তেলে বেগুনের সম্পর্ক, তখন তো প্রত্যেক দিন দৈনিক মানে 3 বেলা ভাত খাওয়ার জায়গায় 6 বেলা যুদ্ধ হবে, সেটা মহাভারতের রণক্ষেত্র হয়ে যাবে। তো তখন কাকে নিয়ে মানে হাসপাতালে দৌড়াইতে হয়, ইয়ে করতে হয়, মানে হয় মানে তোর মা আরো 2-4 বছর বা মাস আগে মরতো, বা তোর মানে বউ ডাইনি মাগিনো তোর অন্যান্য চাচা চাচিদের মার খেয়ে মরে যেত, যে শাশুড়ির সাথে এত বেয়াদবি এত ঝগড়াঝাটি কেন করো, অন্য মেয়েরা এই শিরিনা পারবিনা আর কি জানি আইপি পাপিয়া টাপি মানে পাড়া প্রতিবেশীদের মধ্যে কি অন্য মানুষরা ছেলের বউদেরকে নিয়ে খায় না, আমরা খাই নাই, তোমার এত যুদ্ধ হবে কেন, এত ঝগড়া হবে কেন? ডাইনি মাগিনোর প্রত্যেক দিন বিচারের সম্মুখীন হইতো। তো সেইটা যেন হইতে না হয়, এই বউ শাশুড়ির যুদ্ধ যেন এই ইউটিউবের বাসীরা বা পাড়া প্রতিবেশীরা না দেখে, এই জন্য মাকে নিচতলায় বউকে নিয়ে দোতলায় বসবাস করছিস। না হলে ফকিন্নির বাচ্চা আবার মানে কি বলবো, তুই বাড়ি করবি, তুই এসে থাকবি, ইয়ে করবি, তো তোর ঢাকা শহরে কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিচ্ছু ছিল না, শুধু ইউটিউবিং করা। তো তুই তোর মায়ের কাছে 2023 সালে মানে জানুয়ারিতে আসবি কেন? মানে মাত্র 2 বছর হবে কেন? তুই 2020 সালে আসলি না কেন? যখন তুই ইউটিউবিং শুরু করছিস 2019 সালেই চলে আসলি না কেন? এইসব মিথ্যা মায়া কান্না, মিথ্যা গাঁজাখুরি গল্প অন্য কোনোখানে তোর দালাল চামচাদের বাড়িতে গিয়ে কানে কানে বলে আসিস। ফকিনের বাচ্চা, ওইগুলো তো বুদ্ধি প্রতিবন্ধী, টিনের চশমা পরে রাখছে, তাদের সামনে তোরা যত নষ্টামি নোংরামি করবে এরা কিচ্ছু বলবে না, তোরা যা বলবি তাই বিশ্বাস করবে। কিন্তু সুশীল সমাজের শিক্ষিত মানুষগুলোকে, সচেতন মানুষগুলোকে তুই কি বলবো মানে ইয়ে করে মানে সাপের কামড় খাওয়ানোর ভয় দেখিয়েও তাদেরকে বিশ্বাস করাইতে পারবি না যে তুই ভালো মানুষ, তুই কুলাঙ্গার না, তুই অমানুষ না। ফকিনীর বাচ্চা, তুই অমানুষ, তুই এখনো মানে অতীতেও ছিলি, এখনো আছিস, মরার আগ পর্যন্ত অমানুষই থেকে যাবি, জানোয়ার হয়ে তারপরে মৃত্যুবরণ করবি। বলছিলি না আমার কাছে যে কিবরিয়া, মানে তুমি আমাকে বললো তুই তো একটা অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, আদতেই তুই একটা জানোয়ারের বাচ্চা। তো তোর যদি লজ্জা শরম থেকে থাকে আর কখনো তুই
তোর এইসব মিথ্যা গলাবাজি চাপাবাজি নিয়ে তোর চেহারাটা ক্যামেরার সামনে দেখাইতে আসিস না। ইউটিউবে তুই ভিডিও আপলোড করিস না, কোনো কি বলবো, কথা বলতে বলতে ভিডিও লম্বা হয়ে গেছে। তোকে আরো অনেকগুলো পয়েন্ট নিয়ে আর অনেকক্ষণ পর্যন্ত ধুলাই করার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে আজকে আর সেটা সম্ভব হচ্ছে না। যা, ধারাবাহিকভাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তোর বাদ বাকি গলাবাজি চাপাবাজির জন্য তোকে উচিত শিক্ষা দিব, মানে ঠ্যাঙ্গা মেরে তোকে, তোর মতন লালুকে, তোর মতন দেশি কুত্তাকে উচিত শিক্ষা দিব। তো আজকের মতো এখান থেকে বিদায় হ, দুসে 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 হুশ। তো ভিউয়ার্স, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।